ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে মোছে না মন ভাঙায়। জিতের এই দৃশ্যটি দেখে পুরো টলি পাড়া কেঁদেছে। নায়ক জিৎ যখন প্রিয়াঙ্কা এবং তার ছেলে সহজকে ধরে কাঁদছিল এই দৃশ্যটি দেখে, নায়ক জিৎ যে এত ভালো এটা কেউ জানতেও পারেনি। তার এই ব্যবহার আচরণটা সকলকে মুগ্ধ করেছে। কারণ যেখানে প্রিয়াঙ্কা তিনি বলেছিলেন যে আমার সাহায্যের জন্য সবাই আমার পাশে থেকো, ঠিক সেই সময় জিৎ তার পরিবারের মধ্যে আসে এবং তার পরিবারকে সান্ত্বনা দেয়। শুধু সান্ত্বনা নয়, তিনি তার পরিবারের সহজের দায়িত্ব পর্যন্ত নেবে বলেছেন। জিতের এই কথাটি, এই ব্যবহার আচরণটি দেখার পর পুরো বাংলা যেন হিলে গেছে যে একটা মানুষ কতটা উদার হলে এমন কাজ করতে পারে। যেখানে প্রিয়াঙ্কার একটাই কথা যে আমার স্বামীর বিচার হোক, সেখানে প্রিয়াঙ্কার সামনে এখন নায়ক জিৎ। কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখা যায় যে প্রিয়াঙ্কার ছেলে সহজকে প্রায় বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদছিলেন নায়ক দেব। তিনিও প্রিয়াঙ্কার পরিবারের সাথে দাঁড়াবেন বলেছেন। কিন্তু বন্ধুরা, আসল টুইস্ট এটা হলো জিতের সহপাঠীর। এখন আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখাবো যে কিভাবে মারা হয়েছে নায়ক রাহুলকে। তা এখন তুলে ধরলেন জিতেরই সহপাঠী, যিনি ওই শুটিংয়ের মধ্যে ছিলেন। চলুন তার মুখ থেকে সেটি শুনে নেওয়া যাক। রাহুলদার মৃত্যুর পর এই নিস্তব্ধতা আর মৃত্যু নিয়ে অনেক কিছুই ভাবছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যে তরুণ সিনেমার জগতে প্রথম এসেই বহু মানুষকে আবেগপ্রবণ করে তুলেছিল। চিরদিনই তুমি যে আমার এই সিনেমাটা সেই সময়কার কলেজ পড়ুয়াদের কাছে একটা নস্টালজিয়া ছিল। বাংলা ইন্ডাস্ট্রিতে চিরদিনই তুমি যে আমার সিনেমার রাহুল আর প্রিয়াঙ্কার মতন জুটি খুবই কম এসেছে। এমন একটা ট্র্যাজিক জায়গায় সিনেমাটা শেষ হয়েছিল যে বহু দর্শক কাঁদতে বাধ্য হয়েছিল রাহুল আর প্রিয়াঙ্কার অভিনয় দেখে। কিন্তু কে জানতো মাত্র 18 বছরের ব্যবধানে এরকম এক মুখর প্রতিভাবান অভিনেতা, লেখক আর ইউটিউবের সহজ কথার মাধ্যমে কঠিন কথাকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করার কারিগর মাত্র 43 বছরই থামিয়ে দেবেন তার পথ চলা। কিন্তু সত্যিই কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রতিভাবান আর্টিস্টের সাথে এটা হওয়া ছিল? আবার উঠছে প্রশ্ন, বহু প্রশ্ন। সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় বয়ে গিয়েছে। তার সহ অভিনেতা অভিনেত্রীরা অনেক প্রশ্ন তুলেছেন। বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কানাঘুষো কথা আমরা এর আগে শুনেছি। ইন্ডাস্ট্রির হাল হকিকত যে কি সেই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু এবার যেন সমস্ত কিছু ভেঙে হাড় জিরজিরে হয়ে পড়া বাংলা ইন্ডাস্ট্রির ভয়াবহ কুরুচিকর মুখটা আমাদের সামনে ভেসে উঠল। আর সহ অভিনেতারা প্রত্যেকেই বিষয়টা নিয়ে সামনে এসেছেন। কি হয়েছে তার সাথে এটা জানতে চায় সকলে। আসুন আজ একটু প্রথম থেকে এই মর্মান্তিক ঘটনা আর তার পেছনের প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করি। রাহুলের জীবন অত্যন্ত কম সময়ের একটা বর্ণময় খণ্ডাংশ। বাড়ি দক্ষিণ কলকাতার বিজয়গড়ের কলোনি অঞ্চলে। সেখানে মানুষের জীবনযাত্রা, কলোনির লড়াই তাকে বহুভাবে অনুপ্রাণিত করেছিল। নিজের রাজনৈতিক চিন্তায়, ভাবনায় তার প্রভাব পড়েছে। রাহুল বহু ইন্টারভিউতে সেই কথা বলেওছেন। এবার যদি আমরা দেখি যে রাহুল কিভাবে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন আর আমাদের কত কাজ উপহার দিয়ে গিয়েছেন, এক ঝলকে আমরা শুধু এটুকুই দেখতে পাই। বাবা বিশ্বনাথ ব্যানার্জি ছিলেন বিজয়গড় থিয়েটারের একজন মাথা এবং তিনি সেই যুগে বহু বামপন্থী নাট্যকারের সঙ্গে অভিনয় করেছেন। নিজের চিন্তায়, ভাবনায় তিনি একজন বামপন্থী ছিলেন। মাত্র 3 বছর বয়সে বাবার হাত ধরেই রাজদর্শন নাটকে প্রথম অভিনয় করেন রাহুল এবং তারপরে প্রায় 450টা নাটকে সে মঞ্চাভিনয় করেছে। তার প্রথম সিনেমা জীবন শুরু হয়েছিল রণজিৎ রায়ের প্রবাল রঙের আলো 1995 সালের অভিনয় দিয়ে। তারপরে মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায়ের সঙ্গে চাকা, সেখানে অভিনয় করেছেন। আবার আসবো ফিরে বলে একটা সিনেমাতে অভিনয় করেছেন। কিন্তু 2008 সালে চিরদিনই তুমি যে আমার তাকে সকলের সামনে নিয়ে আসে। সিনেমাটা এতটাই হিট করে যে রাহুল প্রিয়াঙ্কা জুটিকে বাঙালি ভীষণভাবে গ্রহণ করে। তারপরে জ্যাকপট, কেন কিছু কথা বলো না, পরাণ যায় জলিয়ারে, কাগজের বউ, জুলফিকার, জকের ধন, এগুলোতে অভিনয় করেছেন রাহুল। ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অনেক ওয়েব সিরিজের মধ্যে আদর্শিনী, কালী সিজন 1 এবং 2, পাপ, ফেলুদার গোয়েন্দাগিরি, ইন্দুবালার ভাতের হোটেল তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়া টিভি সিরিয়ালগুলোতে রাহুল ছিল নিয়মিত অভিনেতা। যেমন 2006 সালে খেলা সিরিয়ালের মধ্যে দিয়ে প্রথম তাকে টিভিতে দেখা গিয়েছিল। তারপরে বহু সিরিয়াল করেছেন। তার মধ্যে কিছু সিরিয়ালের কথা বলা যায়, যেমন ধরুন মোহনা, স্বপ্ন উড়ান, দেশের মাটি, তুমি আসবে বলেই, লালকুঠি, হরগৌরী পাইস হোটেল। আর যে সিরিয়ালটিতে সবশেষ সে অভিনয় করছিলেন এবং যে সিরিয়ালের শুটিং করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা তালসারিতে ঘটল, সেটা ছিল ভোলে বাবা পার করেগা।
যার বিষয়ে আমি আসছি। কিভাবে এই দুর্ঘটনা, কেন এই ঘটনা, তা নিয়ে পূর্ণাঙ্গ বলবো। কিন্তু তার আগে রাহুলের আরেকটা পরিচয় আপনাদের সামনে আমি নিয়ে আসবো। রাহুল কিন্তু একজন লেখকও ছিলেন। নিজস্ব ঢঙে নিজস্ব চিন্তাকে ব্যক্ত করতে তিনি খুব সহজভাবেই পারতেন। রাহুল সেটা পেরেছিল এবং মানুষ তাকে গ্রহণও করেছিল। যেমন ধরুন রাহুলের স্ক্র্যাপ বুক, লেখাপত্তর, কলোনি কল্লোলিনী, কলকাতা, ক্যাকোফনি, জলের বায়োস্কোপ, এগুলো পাঠক মহলে বেশ সাড়া ফেলেছিল। এছাড়া সে একটা পডকাস্ট শুরু করেছিল যার নাম সহজ কথা। প্রথমেই বলেছি, সহজ কথায় সহজভাবে বহু কঠিন কঠিন বিষয়কে তুলে আনা এবং কঠিন উত্তরকে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরা রাহুলের একটা বড় কৃতিত্ব। সহজ কথার ইন্টারভিউ নিয়েও একটা বই লিখেছেন। আর রাহুল প্রিয়াঙ্কার প্রেম, রাহুল প্রিয়াঙ্কার ভালোবাসা, তাদের বিয়ে করা, তাদের একটা সন্তান সহজ, বহু ঝঞ্ঝাট, বহু ঝড়ঝাপটার মধ্যেও এই ছোট্ট ছেলে রাহুল আর প্রিয়াঙ্কাকে জুড়ে রেখেছিল, দুজনকে আবার মিলিয়ে দিয়েছিল। আজকের দিনে সেসব নিয়ে আর বিশ্লেষণ করার কোনো মানে নেই। শুধু বলবো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, শুধু আমাদের সংস্কৃতি জীবনে নয়, আমাদের সমাজ জীবনেও একজন ভালো সংস্কৃতি সচেতন মানুষকে হারিয়ে ফেলা। কিন্তু কেন হারিয়ে যেতে হলো রাহুলকে? রাহুলের এই হারিয়ে যাওয়ার জন্য কি কেউ দায়ী, নাকি শুধুই একটা অ্যাক্সিডেন্ট? আসুন, কেন তৈরি হয়েছে এই জল্পনা, সেগুলো নিয়ে এবার একটু ঘেঁটে দেখি। নমস্কার, আই এম বোসের নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। রাহুলের মৃত্যুর ঘটনা এখন সকলেরই জানা, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও টিভির দৌলতে। কিন্তু তার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠে আসছে। আমি সেই প্রশ্নগুলো আলোচনা করার আগে রাহুলের নশ্বর দেহ নিয়ে তার অনুরাগীরা, তার বন্ধুরা, তার ফ্যান ফলোয়ার্স এবং বহু অসংখ্য মানুষ যখন শেষ যাত্রায় পা মেলালেন, তখন সেই শেষ যাত্রাকে নিয়ে যে রাজনৈতিক নোংরা তর্জাটা হলো তার সম্পর্কে কিছু বলতে চাই। দেখুন, আমরা রাজনীতি নিয়ে বহু কথা বলি, কিন্তু সোসাইটি তো আমরাই চালাই। আমার আপনার মতন সাধারণ মানুষ চালায়। সত্যি কথা বলতে কি, সোসাইটিতে আমরা যেমন আচরণ করি, আমাদের পলিটিশিয়ানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ঠিক তারই প্রতিচ্ছবি। কারণ আপনি যেরকম হবেন, আপনার নেতাও সেরকমই হবে। সোসাইটি থেকেই তো রাজনৈতিক নেতৃত্ব, বড় বড় সেলিব্রিটি সবাই উঠে এসেছে। তাই সোসাইটির এফেক্ট পড়ে। আমাদের সোসাইটি দিন দিন কতটা কদর্য হয়ে যাচ্ছে বলুন তো। একটা মেয়ে, হয়তো আপনার বোন, আপনার দিদি, আপনার বাড়ির নিজের মেয়ে, সেই বয়সেই হবে প্রিয়াঙ্কা। নিজের সব থেকে কাছের, সব থেকে বড় সম্পদটাকে হারিয়েছেন। একরত্তি ছেলে তার বাবাকে হারিয়েছে। তাদেরকেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ নোংরা কটাক্ষ করতে ছাড়ছেন না। আমি সেদিকটা দেখার পর স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি সেই দিনকে স্তম্ভিত হয়েছি, যতটা না স্তম্ভিত আমি রাহুলের মৃত্যু নিয়ে হয়েছি। সমাজের এই হিংস্র ঘৃণ্য মানুষগুলোর মনোবৃত্তি দেখে সত্যি আমি চমকে উঠেছি। সোসাইটিটা কোন জায়গায় নামছে, কোন জায়গায় নামাচ্ছি আমরা আমাদের সোসাইটিকে। সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট ভাইরাল হলো। প্রিয়াঙ্কা কেমন ড্রেস পরে এসেছে, চোখে জল নেই কেন, সে হাসছে কেন? আপনারা জানেন ওই হাসির পেছনে, প্রিয়াঙ্কার ওই মুখের দৃঢ়তার পেছনে কতটা যন্ত্রণা রয়েছে, কতটা দুঃখ রয়েছে, কতটা মর্মবেদনা লুকিয়ে রয়েছে। ছাড়ুন না সেসব কথা, সেসব অনুভব করার প্রয়োজন আপনাদের নেই। নিজেদেরকে প্রিয়াঙ্কার জায়গায় দাঁড় করানোর হয়তো সুযোগও আপনাদের আসবে না। আপনাদের শত শত ধিক্কার জানাই। ছি, আপনাদের হৃদয়ে মানবিকতা বলে কিছু আছে নাকি? এতটা নিচে আপনারা নামেন কি করে মশাই? ছি। এবার বলবো আমাদের সমাজটাকে যারা চালান সেসব রাজনৈতিক বড় বড় নেতাদের নিয়ে। প্রথমে তৃণমূল কংগ্রেস। আপনাদের তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি কম পার্টি অফিস বলে বেশি মনে হয়। পুরোটা রাজনীতিকরণ করে ফেলেছেন। সিপিএম এর বিরুদ্ধে একসময় অভিযোগ আনতেন না, সিপিএম কিন্তু এইরকম রাজনীতি করেনি। এখন তো আর্টিস্টরা পার্ট টাইম আর্টিস্ট, কারণ ফুল টাইম তো তারা রাজনীতি করে তৃণমূলের মঞ্চে উঠে। আজকে বেঙ্গল ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাওয়ার পেছনে আপনাদের একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে, আর যার পরিণতি হচ্ছে আজ এই ঘটনাগুলো। কিছু নিরপরাধ আর্টিস্টকে তাদের জীবন দিয়ে আপনাদের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। রাহুল বামপন্থী ছিল, ঘোষিত বামপন্থী ছিল। তাকে বহুবার লাল পতাকার তলায় মিছিলে, মিটিংয়ে, টিভি টক শোতে সরব হতে দেখেছি আমরা। তাই রাহুলকে শ্রদ্ধা জানাতে, তাকে লাল সালাম দিতে, তার সামনে ইন্টারন্যাশনাল গান গেয়ে শেষ বিদায় দিতে, এসব কিছু করার অধিকার বামপন্থী দলের হয়তো রয়েছে। কিন্তু সিপিএম এর কর্মীরা বা সিপিএম এর যেসব নেতৃত্ব সেদিন উপস্থিত ছিলেন, আপনারা যে পরিচয়টা দিলেন, যা করলেন সেদিন, এর আগেও আমার সাংবাদিক জীবনে বহু বাম নেতৃত্বের মৃত্যু আমরা দেখেছি। তার মধ্যে পরিশীলিত শ্রদ্ধা ছিল, তার মধ্যে একটা গভীর মমত্ব ছিল, একটা মর্মবেদনা ছিল, লাল সালাম ছিল, ইন্টারন্যাশনাল গান ছিল, তার মধ্যে একটা পরিশীলিত যন্ত্রণা, দুঃখ ছিল। কিন্তু এটা কি হলো? কি করলেন আপনারা? আপনারা নাকি নিজেদেরকে সব থেকে শিক্ষিত পার্টি বলে মনে করেন। ওইভাবে স্লোগান, ওইভাবে তরজা জাস্ট নেওয়া গেল না। আপনাদের আর কিছু বলার নেই আমার। নিজেদের মুখটা মাঝে মাঝে একটু আয়নায় দেখুন বামপন্থীরা কোথায় নিজেদেরকে নিয়ে নামাচ্ছেন। আর বলবো বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আর কতটা নিচে নামবেন আপনারা? সেদিনকে রাহুলের মৃত্যু নিয়ে আপনারা যা করলেন, রাহুল যে বামপন্থীরা, রাহুল নিজেই বলে গিয়েছেন
আপনারা হঠাৎ করে চলে গেলেন রাহুল বামপন্থী নয় সেটা প্রমাণ করতে। পাপিয়া অধিকারী, তিনি রাজনীতি করতে এসেছেন, তিনি ভোটে দাঁড়িয়েছেন, নাকি রাহুল বামপন্থী না বামপন্থী নয় তা নিয়ে বলতে নেমেছেন। খুব কদর্য লাগলো আপনার মন্তব্য। আপনাদেরকে স্লোগান দেওয়ার দায়িত্বটা কারা কাঁধে তুলে নিতে বলেছিল আমি বুঝতে পারলাম না। আপনারা সেদিন যে অসভ্যতারা ওই বাড়ির সামনে করেছেন তাতে মনে হয় না বিজেপি কর্মীদের কোনো দুঃখ যন্ত্রণা আছে। তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়া একটা মানুষ চলে যাওয়ার পর তার পুরনো পোস্টকে কেন্দ্র করে যে হিংস্রতা, ঘৃণ্য আচরণ আপনারা দেখালেন, আপনারা আবার হিন্দু ধর্মের প্রতিনিধি বলেন নিজেদেরকে। হিন্দু ধর্মে তো মৃত্যুর পর চরম শত্রুকে শ্রদ্ধা জানানোর কথা বলা আছে। যেখানে কৌরব এবং পাণ্ডব শিবিরের যুদ্ধের শেষে প্রিয়জনদের শ্রদ্ধা জানাবার রীতি ছিল, সেই সময় আর যুদ্ধ হতো না সূর্যাস্তের পরে। এই শিক্ষাগুলো হিন্দু ধর্ম দেয়। এখানে কেউ কারো শত্রুই নয়, প্রেম ভালোবাসা মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে শেখায়। আর সেখানে আপনারা এটা কি করলেন? আপনারা সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নিয়ে যেসব নোংরা পোস্ট করেছেন, যে উল্লাস করেছেন, যে জল্লাদের হিংস্রতা দেখিয়েছেন, এটা কিন্তু কোনো হিন্দু ধর্মের লোক করতে পারে না। তাই আপনাদেরকেও বলবো, ছি, আয়নাতে আপনারাও নিজেদের মুখটা দেখে নিন। এইসব গেরুয়া সবুজ লাল রাজনীতির বাইরে আপনারা রাজনীতির লোকেরা আর কিছুই জানেন না, আমি জানি। মানুষের জীবনের এতটুকু মূল্য এই রাজনৈতিক দলগুলো তাদের কাছে নেই। মানুষের যন্ত্রণা, আবেগ, ব্যথার কানাকড়ি মূল্য আপনাদের কাছে নেই। তালসারিতে ভোলে বাবা পার কারেগা সিরিয়ালে শুটিং করতে গিয়ে সমুদ্রের ধারে অভিনীত একটা দৃশ্যতে শুটিং করার সময় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের। কিন্তু কখন ঘটনাটা ঘটেছে এটা নিয়েই প্রশ্ন। মানে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, যেমন সহ অভিনেত্রী শ্বেতা, অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা, টেকনিশিয়ান, স্টুডিওর বিভিন্ন হ্যান্ডসরা, রাহুলের গাড়ির ড্রাইভার, যে নুলিয়া সমুদ্রে তাদেরকে গাইড করছিল সে, এদের প্রত্যেকের বয়ান বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ছে। এবং এই অসঙ্গতি থেকেই প্রাথমিকভাবে শুরু হয় সন্দেহ। সেই সন্দেহটা থেকে অনেকেই মনে করছেন আসল ঘটনাটা কি সেটা বোঝা যাচ্ছে না। কি ঘটেছিল সেদিন বিকেলে তালসারিতে, এতে কি কোনো রহস্য রয়েছে, নাকি এটা নিছকই একটা দুর্ঘটনা? আর দুর্ঘটনা যদি হয় তাহলে এত অসঙ্গতি কেন? এর আগেও টালিগঞ্জ পাড়ায় যারা অভিনয় করেছেন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের থেকে বহু রকমের অভিযোগ এসেছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে শুরু করে তাদের জীবনের কানাকড়ি মূল্যও নেই প্রয়োজনীয় সংস্থাগুলোর সামনে বা তাদের কাছে। এটা পরিষ্কার। তাদেরকে নিজেদের কর্মচারীর মতন তারা ট্রিট করে, তাদেরকে নিজেদের জীবন বাজি রেখে কাজ করতে হয়। এই ঘটনাটা আবার তা প্রমাণ করলো। তবে ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের পেছনে যিনি রয়েছেন তিনি লীনা গঙ্গোপাধ্যায়। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তার বহু সিরিয়াল ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেগুলো ভীষণই জনপ্রিয়। এবং এই লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের মাথায় রয়েছেন। অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এবং ক্ষমতাধর ব্যক্তিত্ব তিনি। গত রবিবার যখন এই ঘটনাটি ঘটে, তারপর ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের ভূমিকা নিয়ে বহু অভিযোগ উঠতে শুরু করে। অনেকেই সামনে এসে অভিযোগ করেন। কেন এই অভিযোগগুলো উঠছে লীনা গঙ্গোপাধ্যায় এবং ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে? ঘটনা ঘটেছে ওড়িশা সংলগ্ন তালসারির সমুদ্র সৈকতে। বিকেল 5টা থেকে 5:30 নাগাদ সমুদ্রে ডুবে যান রাহুল। প্রায় 5:30 নাগাদ ওড়িশা পুলিশ খবর পায়। সন্ধ্যা 6:30 মানে 6:40 নাগাদ তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তালসারি থেকে দীঘা হাসপাতালের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, যা সাধারণত 15 থেকে 20 মিনিটে পৌঁছানো সম্ভব। তবে এই ক্ষেত্রে 1 ঘন্টার বেশি সময় লাগার প্রশ্ন উঠছে এবং বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি বলা হয়েছে? সূত্র অনুযায়ী রিপোর্টে উঠে এসেছে যে রাহুল দীর্ঘক্ষণ জলের নিচে ছিল। ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল ঢুকে যায়। পাকস্থলী, খাদ্যনালী এবং শ্বাসনালীতে বালি পাওয়া গিয়েছে। ফুসফুস প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত জানিয়েছেন, এত পরিমাণ বালি শরীরে প্রবেশ করা থেকে বোঝা যায় যে তিনি দীর্ঘ সময় জলের তলায় ডুবেছিলেন। স্বল্প সময়ে ডুবলে এই ধরনের পরিস্থিতি সাধারণত দেখা যায় না। এছাড়া প্রশ্ন উঠছে একাধিক। ঘটনাকে ঘিরে একাধিক রহস্য তৈরি হয়েছে। শুটিংয়ের সময় এত লোক থাকার পরেও কিভাবে দুর্ঘটনা ঘটলো? অভিনেত্রীকে উদ্ধার করা গেলেও রাহুলকে কেন বাঁচানো গেল না? শুটিংয়ের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কি? উদ্ধার এবং হাসপাতালে নিয়ে যেতে এত দেরি হলো কেন? এই সময় এক একটা মুহূর্ত যেখানে খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য, সেখানে রাহুলের মতন একজন অভিনেতাকে নিয়ে যেতে কেন 1 ঘন্টা সময় লেগে গেল? এটা সব থেকে বড় প্রশ্ন। ডাক্তাররা অনেকেই কিন্তু বলেছেন আরো আগে নিয়ে এলে রাহুলকে বাঁচানো যেত। 1 ঘন্টা কেন লাগলো? প্রশ্ন আর ধোঁয়াশায় ঢেকে গেছে সেই সময়টা। আরো কিছু প্রশ্ন উঠে এসেছে, আর এই প্রশ্নগুলোর থেকেই তৈরি হয়েছে বিভিন্ন অসঙ্গতি। প্রশাসনের অনুমতি ছাড়াই কিভাবে তালসারির মতন ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকতে শুটিং এর আয়োজন করা হলো? জানা যাচ্ছে সমুদ্রে নেমে শুটিং এর দৃশ্য মূল চিত্রনাট্যের অংশ ছিল না। তাহলে এই সিদ্ধান্ত কে এবং কিভাবে নিল? যদি সমুদ্রে নেমে শুটিং এর পরিকল্পনা হঠাৎ করেই হয়ে থাকে, তবে কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল? আর যদি সেই ব্যবস্থা থাকতো, তাহলে উদ্ধার কাজে এত বিলম্ব কেন ঘটলো? এমন বহু কেন এবং কিভাবের উত্তর এখনো অজানা।
যদিও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার পরপরই রাহুলের ওপর দায় চাপানোর একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। কিছু বয়ানে দাবি করা হয়েছিল যে প্যাকআপের পর নিষেধ সত্ত্বেও নাকি তিনি সমুদ্রে নেমেছিলেন, তবে পরবর্তীতে সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অতীতে প্রয়াত গায়ক জুবিন গর্গের মৃত্যুর ক্ষেত্রে একইভাবে ব্যক্তিগত দায়ের প্রসঙ্গ সামনে এনে সহযাত্রীদের গাফিলতির বিষয়টা আড়াল করার চেষ্টা দেখা গিয়েছিল। রাহুলের ক্ষেত্রেও কি তেমন কোনো প্রবণতা কাজ করছে? প্রযোজনা সংস্থা, পরিচালক, প্রোডাকশন ম্যানেজার এবং ইউনিটের অন্যান্য সদস্যদের দায় কতখানি সেটাও স্পষ্ট হওয়া প্রয়োজন। রাহুল একটা পরিচিত মুখ হওয়ায় এই বিষয়টা নিয়ে জনমানসে আলোড়ন সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো অখ্যাত শিল্পীর ক্ষেত্রে হয়তো এমন প্রতিক্রিয়া দেখা যেত না, এটাও ভাবনার বিষয়। সব মিলিয়ে ঘটনার এতদিন পরেও ধোঁয়াশা কিন্তু এখনো ঢাকা। কোনো স্বচ্ছতা নেই, নির্দিষ্ট উত্তর নেই, বরং ভাসছে নানা ধরনের অসংলগ্ন তথ্য। প্রযোজনা সংস্থা নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এমন একজন প্রতিভাবান মানুষের অকাল প্রয়াণের পেছনে যে বা যারা দায়ী তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। এবং এই ঘটনা ঘটার পরে বাংলা ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা মুখ খুলতে শুরু করেছেন। তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে বহু ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেখা যায় এবং তারপরেই নড়ে চড়ে বসতে দেখা যায় আর্টিস্ট ফোরামকে। গত 1 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস পিকচার্সকে একটা চিঠি দিয়ে জানতে চাওয়া হয় বিভিন্ন অসঙ্গতি এবং ম্যাজিক মোমেন্টসের সেই সময়ের ভূমিকা কি ছিল। কিন্তু তারা চিঠির যে উত্তর দিয়েছে সেটা একেবারেই সন্তোষজনক নয় বলে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে। যেহেতু কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি, তাই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটা বৈঠক হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, লাবণী সরকার, ভরত কল সহ আরও বহু অভিনেতা অভিনেত্রীরা। সেখানে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন। এরপরই তারা সিদ্ধান্ত নেন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় তারা একটা অভিযোগ দায়ের করবেন এবং শনিবার তারা সেই অভিযোগটা দায়ের করেন এবং দায়ের করার পর একটা প্রেস বিবৃতিতে শান্তিলাল মুখোপাধ্যায় পুরো বিষয়, ঘটনা, কেন তারা এটা করতে বাধ্য হলেন সেটা বলেছেন। তবে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, রাহুল অরুণোদয়ের পুত্র সহজ যেন এইটা জেনে যেতে পারে তার বাবার মৃত্যু হলো কিভাবে। দেখুন, কোনো কিছু করেই তো আর রাহুলকে আমরা ফিরে পাবো না, কিন্তু একজন মানুষ জাস্ট কিছু বেপরোয়া সিদ্ধান্তে, কিছু গাফিলতির জন্য হারিয়ে যাবে। আর দিন দিন এই মৃত্যুগুলো আমরা আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিকে, আমাদের বাংলার সিনেমা শিল্পটাকে শেষ করে দেবে। এমনিতেই বেঙ্গল ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর অবস্থা। আর্টিস্টরা সেখানে রাজনীতি না করলে কাজ পান না, এ নিয়ে বহু অভিযোগ উঠেছে। যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, এমনকি লীনা গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধেও বহু অভিযোগ উঠেছে। আজকে আর্টিস্টরা সামনে এসেছে একটা মৃত্যুর পর, অর্থাৎ আর্টিস্টের দুঃখ যন্ত্রণা, তাদের উপর কি ধরনের অত্যাচার চলে সেগুলো বলতে গিয়েও একটা মানুষকে প্রাণ দিতে হলো। একটা মানুষের মৃত্যুর বিনিময়ে তাদের দুঃখ যন্ত্রণাগুলো আমাদের সামনে এলো, এটাই মর্মান্তিক। শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা সিনেমা অবধি আর্টিস্টরা একটা পদযাত্রা পা মেলান। তাতে দেখা যায় তাদের হাতে পোস্টার, রাহুলের ছবি, আর সেখানে লেখা জাস্টিস ফর রাহুল। জাস্টিস, সত্যি কি জাস্টিস পাওয়া যায়? জাস্টিসের সংজ্ঞাটাই এখন আমাদের কাছে পাল্টে গেছে। কি মনে হয়? আমরা তো বহু জাস্টিস চেয়েছি। আমরা তো আরজি করের নির্যাতিতা, নিরাপরাধ মেয়েটার জন্য জাস্টিস চেয়েছি, কিন্তু কি পেয়েছি? রাজনীতি পেয়েছি। আমরা তো রাজনীতির লোক নই। আমরা তো সবুজ, গেরুয়া, লাল এই রঙগুলোকে নিয়ে নিজেদের সঙ্গে জড়িয়ে নিইনি। আমরা তো সাধারণ মানুষ। আমরা তো এই দেশে ট্যাক্স দিই। আমরা তো এই দেশটাকে নিজেদের দেশ বলে মনে করি। তাই সেই দেশের প্রশাসন, সেই দেশের সবচেয়ে বড় বড় আইনি সংস্থাগুলো আমাদের কোনো মূল্য দেবে না, আমাদের কথার কোনো দাম দেবে না। আমরা কি একটা জাস্টিসও পাবো না? জাস্টিসের জন্য আর কতটা হাঁটতে হবে আমাদের? আমি জানি আগে বহু ব্যর্থতা দেখেছি, তবুও আবার অন্তর থেকে চাই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কিভাবে হলো তার জাস্টিসটা অন্তত এবার যেন আমরা পাই। বিশ্বাস করুন, এই হাজার হাজার মর্মান্তিক যন্ত্রণাদায়ক বিচ্ছেদগুলো আর মেনে নেওয়া যায় না। আর মানুষকে বলবো, একটু মানবিক হন আপনারা। নিজেদের মনুষ্যত্বটাকে গলা টিপে মেরে ফেলবেন না। কি প্রমাণ করতে চান? এত হিংস্র কেন হয়ে উঠছেন? সহজ যে তার বাবাকে হারালো, আর কোনোদিন কোনো কিছুর বিনিময়ে তার বাবা ফিরবে না। ইন্ডাস্ট্রির হাজার হাজার শিল্পীরা হারালো তাদের সহ অভিনেতাকে, সহযোদ্ধাকে, আর প্রিয়াঙ্কা হারালো তার জীবনের সঙ্গীকে। তাদের জন্য অন্তত একবার একটু মর্মবেদনা পোষণ করুন না। একটু মানুষ হন, একটু মানুষ হতে শিখুন। দেখবেন অনেক পাল্টে যাচ্ছে আপনার চারপাশটা।